বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা বিশ্ব এক চরম অনিশ্চয়তা এবং অস্থিরতার মধ্যে আছে। কোভিড-19 সেখানটাতে মুখ্য ভূমিকা পালন করছে এবং এত অনিশ্চয়তা, এত অস্থিরতা, এত উদ্বেগ, এত উৎকণ্ঠা পৃথিবী আর এর আগে কখনো অন্তত 100 বছরের মধ্যে দেখেনি। এবং স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকির সঙ্গে তৈরি হচ্ছে নানা রকমের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক নানান ঝুঁকি। এবং বলাই হচ্ছে এটি হচ্ছে নিউ নর্মাল বা নতুন স্বাভাবিক ব্যবস্থা। এবং তার সঙ্গে একথা বলা হচ্ছে যে নতুন এক বিশ্ব ব্যবস্থায় বা নিউ ওয়ার্ল্ড অর্ডারে প্রবেশ করেছে পৃথিবী, যেখান থেকে পেছনে ফেরত যাওয়া যাবে না, যাওয়া হবে না কখনই। অনেক কিছুই আমূল বদলে যাবে। যদি আমরা দেখছি আসলে বলা হচ্ছে বটে, কিন্তু অনেক কিছুই বদলাচ্ছে না। মানুষের চরিত্রের, মানুষের লোভ, হিংসা এগুলো কিন্তু কমছে না। আমরা এরই মধ্যে দেখছি এই চরম অনিশ্চয়তার মধ্যে যখন প্রতিটি মানুষের মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছেন, তারই মধ্যে নানা রকমের উত্তেজনা বিভিন্ন দেশের মধ্যে। আমরা দুই কোরিয়ার মধ্যে সেই উত্তেজনা দেখতে পাচ্ছি, আমাদের প্রতিবেশীদের মধ্যে সেই উত্তেজনা দেখতে পাচ্ছি, ভারত এবং চীনের মধ্যে, নেপালও তার মধ্যে খানিকটা অংশীদার। বাংলাদেশও এর বাইরে নয়। বাংলাদেশেও নানা রকমের অনিশ্চয়তা, অস্থিরতা রয়েছে। কোভিড-19কে আমরা ঠিকঠাক মতো মোকাবেলা করতে পারছি কিনা সেটি নিয়ে নানা রকমের প্রশ্ন আছে। এবং এই মহামারীর কালেই, এই দুর্যোগ কালেই নানা রকমের দুর্নীতি, যেগুলো মানুষকে নানাভাবে আহত করেছে, সেই সব খবরাখবরও সংবাদ মাধ্যমে প্রধান হতে শুরু করেছে। এবং অবস্থাপনার একটা বড় উদাহরণ আসলে তৈরি হচ্ছে এই সময়টাতে। এবং বলাই হচ্ছে যে স্বাস্থ্য খাতকে নিয়ে আমরা গর্ব করতাম, সেই স্বাস্থ্য খাতের যে কি পরিমাণ নৈরাজ্য এবং এর যে করুণ অবস্থা, সেই চিত্র কিন্তু এই কোভিড-19 উন্মোচিত করে দিয়েছে। এবং এই কোভিড-19 কালে করোনায় এবং করোনার নানা উপসর্গ নিয়ে আমরা বহু মানুষকে হারিয়েছি। অনেক মানুষ এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এবং যাদেরকে হারিয়েছি তাদের মধ্যে অনেক বিশিষ্টজনরাও রয়েছেন, যারা আমাদের এই জাতি গঠনে নানা সময় নানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমাদের বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদের মধ্যে চিকিৎসকও রয়েছেন। সব মিলিয়ে এইসব পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার উত্তরার বাসা থেকে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষক, বিশেষজ্ঞ, রাষ্ট্রবিজ্ঞানী, দীর্ঘদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে শিক্ষকতা করেছেন প্রফেসর ডক্টর তারেক শামসুর রহমান। এবং আমাদের সঙ্গে ঢাকার মিরপুরের ডিওএসএস এর বাসা থেকে যুক্ত হচ্ছেন লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর সিনহা আহমেদ সাঈদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আপনারা দুজনেই আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। প্রফেসর তারেক শামসুর রহমান পরে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সম্পর্কের শিক্ষক, গবেষক। আমরা সম্প্রতি হারালাম দেশের অত্যন্ত প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। তাকেও আমরা একটু স্মরণ করতে চাই। এবং সেই সঙ্গে এই প্রশ্নটাও আমি আপনাদের সামনে আজকে রাখতে চাই যে রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং কোভিড-19 আমাদেরকে যে যা কিছু দেখাচ্ছে, তাতে করে আসলে কি রাষ্ট্রবিজ্ঞানের কোনো তত্ত্ব প্রয়োগ করা যাচ্ছে কিনা, মানে এগুলো দিয়ে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করানো যায় কিনা, যে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় যাচ্ছি? প্রফেসর তারেক শামসুর রহমান। জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আমার সরাসরি শিক্ষক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ স্যারকে আমার সশ্রদ্ধ সালাম এবং তার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমি তার সরাসরি ছাত্র ছিলাম, এটা আমার সৌভাগ্য। এবং আমি যখন জার্মানিতে পিএইচডি করি তখন তিনি হাইডেলবার্গে ছিলেন। এবং বলতে আমার দ্বিধা নেই যে তিনি আমাকে এনকারেজ করেছিলেন যে তুমি বাংলাদেশে তুমি ফিরে এসো। এবং আমি মূলত তার আগ্রহে আমি বাংলাদেশে ফিরে এসেছিলাম এবং শিক্ষকতাকে বেছে নিয়েছিলাম। নতুবা হয়তো আজকে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা আমি জার্মানিতে আমি থাকতাম। আমার জার্মানিতে থাকার সুযোগ ছিল, আমি সেখানে থাকতে পারতাম। আমি একটা রিসার্চ প্রতিষ্ঠানে কাজ করতাম আমার পিএইচডি করার পর। কিন্তু শুধুমাত্র শিক্ষকতায় যাব এবং তাকে এক ধরনের আদর্শ হিসাবে বেছে নিয়ে আমি বাংলাদেশে ফিরে এসেছিলাম। এটা আমার দুর্ভাগ্য যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারিনি। কিন্তু তাতে আমার কোনো দুঃখবোধ নেই, বরং আমি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমে রাষ্ট্রবিজ্ঞান, আমরা যেটাকে বলি সরকার ও রাজনীতি বিভাগ, এবং পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ আমার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে, তার পেছনের একটা বড় অবদান হচ্ছে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের। তিনি আমাকে বারবার অনুপ্রেরণা জুগিয়েছেন, গবেষক, আমাকে একজন ভালো গবেষক হতে তিনি উৎসাহ জোগাড় করেছেন। এবং আমার বলতে দ্বিধা নেই যে আমার অনেকগুলো বইয়ের মুখবন্ধ তিনি লিখে দিয়েছেন এবং স্বপ্রণোদিত হয়ে লিখে দিয়েছেন তিনি। এবং এটা আমার জন্য একটা বড় পাওয়া।
এবং আমি দেখেছি যে একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে তিনি বাংলাতে লিখতেন এবং এইটাকেই আমি অনুসরণ করেছি। আমি দেখেছি যে সাধারণ পাঠকদের কাছে রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক তুলে দেওয়ার যে বিষয়টা, আজকে এটার পেছনে যদি কাউকে বলতে হয়, আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের পর্যন্ত দায়ী। সুতরাং আজকে আমি স্মরণ করি। এবং সামরিকতন্ত্র, গণতন্ত্রের নিয়ে তার কাজ সেটি তো আন্তর্জাতিকভাবে সমাদৃত। অনেকগুলো কাজ তার আছে। ডক্টর সিনহা আহমেদ সাঈদ। জি, তারেক ভাই যেটা বললেন, আমার এই শিক্ষকতা, তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন এবং আমাদেরকে মেজর ফরেন গভর্নমেন্ট সে পড়াতেন এবং সম্ভবত তিনি পিএইচডি করেছেন, খুব বিলম্বে করেছেন সম্ভবত, যেটা জানি। তো তিনি যখন আমাদের ক্লাস নিতেন, তার সবচেয়ে বড় জিনিস হলো যে তার কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার। আমাদেরকে বলতেন বাপু, অর্থাৎ সম্বন্ধটা দেখেন পিতৃসুলভ একটা মনোভাব তার ছিল। এবং তিনি যখন ইউনিভার্সিটি বেরিয়ে আসলাম, বাপু, হ্যাঁ, যখন ইউনিভার্সিটি বেরিয়ে আসলাম, জজ যখন সে ভিসি হলো, প্রবিসি যখন ছিল, আমি তাকে দিন বাসা গেলাম, আমাকে আদর করে সে খাওয়া দাওয়া করালো। বিসি বসে গেছিল, উডাতে ছিল সে ভাইস চ্যান্সেলর। সে যখন যেখানে ছিল আমার সাথে তার একটা প্রতিনিয়ত সম্পর্ক ছিল। এই সম্পর্ক কারণ এটাই ছিল যে একটা তার সাথে দেখা করলে আমরা ফিল করতাম যে আমি আমার মানে পিতৃসুলভ কারোর সামনে আসতেছি। এবং যখনই যেতাম একই কথা বলতো, কিছু একটা করো, তোমরা যেভাবে যেখানে আছো, তোমরা এক পজিশনে আছো, তোমরা করবে না, কে করবে? এই যে একটা উপদেশ বেরিয়ে আসার পরেই, এটাই ছিল বড় কথা। রাষ্ট্রবিজ্ঞানের কথা যেটা বললেন, সম্ভবত ডক্টর এমাজউদ্দিন স্যারই প্রথম ব্যক্তি বাংলাদেশে যিনি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে রাষ্ট্রবিজ্ঞানকে বাংলায় বই লেখে তিনি একদম কলেজ লেভেলে নিয়ে গেছেন। সে মানে এমাজউদ্দিন স্যারের বই পড়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বোধহয় বাংলাদেশ পাওয়া যাবে না। সে বিশ্ববিদ্যালয় লেভেলে শুরু করে কলেজ লেভেলে, এবং এই যে পৌরনীতি বলি যেটা আমরা কি, অর্থাৎ এমাজউদ্দিন স্যার রাষ্ট্রবিজ্ঞান এটা অবিচ্ছেদ্য বাংলাদেশে, কিন্তু বিচ্ছিন্ন করা যাবে না। কিন্তু বাংলাদেশে যেই রাষ্ট্রবিজ্ঞান পড়েছে, আপনি জিজ্ঞেস করেন কার নাম, এই নামটা প্রতি চলে আসবে। এই যে নামটা চলে আসবে, যেমন সরদার ফজলুল নাম আসবে কিন্তু বিভিন্ন বইয়ের কারণে, কিন্তু হ্যাঁ, তার তো বিখ্যাত রিপাবলিকের তর্জমা যেটা করেছেন সে। এবং এই সমস্ত কারণে বলি যে আপনি দ্বিতীয় কথা যেটা বললেন যে রাষ্ট্রবিজ্ঞানের প্রেক্ষাপটে যেটা বললেন, আমি বলছি যে কোনো তত্ত্ব এখন আসলে আমাদের সমাজ রাষ্ট্রে খুব দুঃখ, আমি ব্যাখ্যা করা যাবে কিনা। তারেক ভাই তো গবেষণাতে আছেন। আমি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স রিভিউতে আমার একটা লেখা বেরিয়েছিল বেশ আগে, পলিটিক্যাল সায়েন্টিস্ট কেস অফ বাংলাদেশ। আমি এই লেখাটা লিখেছিলাম ডক্টর জিল্লুর রহমান স্যার, নাম করা রাষ্ট্রবিজ্ঞানী। আমি তার সাথে কথা বলে, হ্যাঁ, আপনি টকশোতে এসেছিল, আমার সাথে করেছিলাম। আমি তাকে দুঃখ করে বলছি, স্যার আপনারা তো কোনো কাজ করতেছেন না, বলে করছি না। আমি দুঃখে লিখলাম এটা, এবং সেখানে ছাপানো হলো। কিন্তু সেইখানে আমার যে প্রশ্নটা ছিল যে বাংলাদেশের যে স্বাধীনতার পরে যে সংকট দেখা দিল, এই সংকটের ভিতরে রাষ্ট্রবিজ্ঞানীরা অনেক দর্শন করতে পারতেন। কারণ পাকিস্তানের দেখেন, পাকিস্তানের ইতিহাসে যখন বলা হয়, জিরুল চৌধুরী যখন বলেন পাকিস্তানের বিজ্ঞান ল্যাবরেটরি ফর পলিটিক্যাল রিসার্চ, আমার তো মনে ছিল স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের অনেক তথ্য বেরিয়ে আসতো, যে কারণে রুশুর জন্ম হলো, যে কারণে আপনার হবসের জন্ম হলো, ম্যাকিয়াভেলির জন্ম হলো, কিন্তু বাংলাদেশে কেন আসলো না? এর পিছনে একটা কারণ ছিল একটাই, যে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীরা বুঝে না বুঝে, সচেতনে দ্বিধা বিভক্ত হয়ে গেল রাজনৈতিক ভাবে। সে যে কারণে একটা দল ক্ষমতা আসে, আরেকটা দল তাকে শত্রু মনে করতো। এমাজউদ্দিন স্যারের কথা বলেন না কেন, এত বড় বিজ্ঞ পণ্ডিত, এত বড় দার্শনিক, সবাই শ্রদ্ধ ব্যক্তি, সেই ব্যক্তির জীবনের শেষ দিকে সে আত্মসম্বোধ ছিল, কিন্তু সম্মানটা রাষ্ট্রের কাছে পান নাই। কিন্তু কেন পান নাই? রাষ্ট্রবিজ্ঞানী হয়েও পান নাই। কিন্তু এই একটাই কারণ ছিল, বহুদা বিভক্ত, দ্বিধা বিভক্ত সমাজে যখন এই অবস্থাটা হয়, রাষ্ট্রবিজ্ঞানের যন্ত্রণা বেড়ে যায়। কিন্তু আমি এখন সেই এমাজউদ্দিন স্যারের ধরে বলবো, তারেক ভাই যেহেতু এখনো টিচিং প্রফেশনে আছেন, আমি আপনাকে অনুরোধ করব, অন্তত এত সংকটের ভিতরে 111-এর পরে কিন্তু থিওরি আসা ছিল, আসে নাই, যুদ্ধের পরে আসে নাই, কিন্তু থিওরি আসে নাই। কিন্তু বই দেখতেছি, অন্যের কথা বলে লাভ নেই। তো এখানে কেন আপনাদের, এখানে কেন ম্যাকিয়াভেলি আসবে না? কেন হবসের জন্ম হবে না? হতে হবে, এখানে এটা হবে না কেন? এটা আমাদের দৈন্যতা। আমি তারেক ভাইকে বলবো, আপনার সেই মেধা, দক্ষতা, যোগ্যতা আছে, আপনি অনেক বই লিখেছেন, আপনার সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। আমি রিকোয়েস্ট করবো আপনাকে, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতির আলোকে অন্তত আপনার সার্বিক চিন্তাতে একটি গবেষণা করে, একটি থিওরি আবিষ্কার করে, সেটাই হবে রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে বড় সম্পদ। যদি এমাজউদ্দিন স্যারকে পছন্দ করি আমরা, তার ছাত্র হিসাবে এটি করেন। ধন্যবাদ। প্রফেসর তারেক শামসুল রহমান, আপনি শুনছিলেন। আমি যেটি প্রশ্ন করছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে কোনো ব্যাখ্যা আসলে দাঁড় করানো যাবে কিনা, যে আমরা আসলে কিসের মধ্যে আছি, কোথায় যাচ্ছি? অত্যন্ত সিনহা অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলেছেন, এবং আপনি যে প্রশ্নটার অবতারণা করলেন, এই প্রশ্নটা এখন সারা বিশ্বের
আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা এবং রাষ্ট্রবিজ্ঞানীরা এই প্রশ্নটাই এখন করছেন। আমি মূলত এই বিষয়টা নিয়ে এখন কাজ করছি এবং আশা করছি হয়তো আগামী এই বছরের মধ্যে আমার একটা বই আসবে, সেটি হচ্ছে যে করোনা ভাইরাস, জৈব অস্ত্র এবং বিশ্ব রাজনীতি। আমি এটার উপর কাজ করতে যেয়ে আমি দেখেছি যে 21 শতকে হোল বিশ্ব ব্যবস্থায় একটা পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের কতগুলো ধারা আমরা ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠছে। যেমন একটা ধারা বলাই যায় যে ডি গ্লোবালাইজেশন, আমরা এটাকে বাংলা অনুবাদ যদি করি বিশ্বায়ন আমরা বলতে পারি। অর্থাৎ বিশ্বায়ন 20 শতাব্দীর শেষের দিকে 80-এর দশকে 90-এর দশকে যে আবেদন সৃষ্টি করেছিল সেই আবেদনটির এখন ফুরিয়ে গেছে। অর্থাৎ দেখা গেল যে গ্লোবালাইজেশনের কারণে বিশ্বে কর্পোরেট হাউসগুলোর কর্তৃত্ব বেড়েছে, দারিদ্রতা বেড়েছে এবং কিছু রাষ্ট্র এটা থেকে ফায়দা নিচ্ছে। ফলে এই গ্লোবালাইজেশনের এপিলটা এখন আর নেই। ফলে এখন বলা হচ্ছে ডিগ্লোবালাইজেশন, বিশ্বায়ন। অর্থাৎ গ্লোবালাইজেশন থেকে বেরিয়ে যে নতুন একটি বিশ্ব ব্যবস্থার জন্ম হচ্ছে। এখন এটা খুব আর্লি স্টেজ যে আমরা কি ধরনের বিশ্ব ব্যবস্থা আমরা এখন সামনে আমরা দেখব। কতগুলো জিনিস খুব স্পষ্ট। একটা জিনিস তো আমরা বলছি যে স্নায়ুযুদ্ধ 2 অর্থাৎ স্নায়ুযুদ্ধ 2 এর একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। আপনি নিশ্চয়ই জানেন, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন, যে গ্লোবাল কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধ শেষ হয়ে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, সমাজতন্ত্রের পতন ঘটলো। এরপরে দীর্ঘ সময় নিয়েছে মার্কিন একক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করা। সেই মার্কিন একক কর্তৃত্বের প্রবণতাটা এখন ভাঙছে। চীন সামনে চলে এসছে। চীন এখন তার প্রযুক্তি, তার অর্থ, তার মেধা দিয়ে বিশ্বে একটা নতুন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। এখন এটাকেও আবার একটা অনেকের প্রশ্ন এসছে, এই যে করোনা ভাইরাসের কথা আমরা বলছি, এটা কি আসলেই কি একটা ল্যাবে তৈরি একটা জীবাণু? আসলে কি চীন থেকে এটা ছড়ানো হয়েছে? এগুলো সব হাইপোথেটিক্যালি প্রশ্ন। আমি এটা নিয়ে খুব কাজ করছি এবং গবেষণা করছি। আমার বিবেচনায় উহান থেকে সেই একদম ল্যাটিন আমেরিকা পর্যন্ত একই সময়, কাছাকাছি সময় এই ভাইরাসটা যদি মানুষ ক্যারি করতো, ল্যাব থেকে যদি ছড়িয়ে যেত, এত দূরে যেতে পারতো না। ফলে এটা একটা নতুন ধরনের ভাইরাস। এই ভাইরাসকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা বলয় সেটা ভেঙে দিয়েছে। এটা প্রমাণিত হয়েছে যে বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু তার মানুষের যে ন্যূনতম চাহিদা অর্থাৎ হেলথ সেক্টরটা যে কত দুর্বল, এটা প্রমাণিত হলো এই করোনা ভাইরাসের কারণে। ফলে একটা নতুন বিশ্ব ব্যবস্থা আসছে। এই বিশ্ব ব্যবস্থার ধরনটা কি হবে, এটা কোন দিকে যাবে এবং কিভাবে এটা আমাদের নতুন সমাজকে প্রভাবিত করবে, এটার জন্য আমাদের আরো প্রফেসর তারেক রহমান, আমি জাস্ট একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আপনার কথার সূত্র ধরে। ধরা যাক মার্কিন যুক্তরাষ্ট্রে যদি এখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না থাকতেন, তাহলে কি সিনারিওটা একটু অন্যরকম হতো বা অনেকটা অন্যরকম হতো? এটাও একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন, এর জবাব দেয়া যাবে না এই মুহূর্তে। তবে এটা সত্য যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রশাসন পরিচালনা করছেন, এটা সেভাবে মানুষের ন্যূনতম যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারছে না। অর্থাৎ সেখানে আপনাকে শুধু একটা এক্সাম্পল দেই। মার্কিন যুক্তরাষ্ট্র এই যে আফগানিস্তান এবং ইরাকে ব্রাউন ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী $6 ট্রিলিয়ন তারা খরচ করছে, $6 ট্রিলিয়ন। অথচ সেখানে হাসপাতালে মাস্ক নেই, হাসপাতালে আপনার পিপিই নেই, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার নেই, নিউ ইয়র্কের ঘটনা যদি আমরা বলি। ফলে তার অর্থটা কি? অর্থটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থ সমরাষ্ট্রে যুদ্ধে ব্যবহার করেছে, কিন্তু হেলথ সেক্টরটা অবজ্ঞা করেছে। আমি আপনাকে পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিতে পারবো, যেটা আমার বইতে আসবে, যে কি পরিমাণ মানুষ এখন মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো হেলথ সেক্টরে তাদের না, হেলথ সেবা নাই। ফলে এই যে এটা ভেঙে যাচ্ছে, নতুন একটা বিশ্ব ব্যবস্থা আসছে। এখন সঙ্গত কারণে একটা প্রশ্ন উঠবে, নভেম্বরের নির্বাচন, এই নির্বাচনে জো বাইডেন যদি ফিরে আসতে পারে, তাহলে কি অবস্থাটা কি হবে? এটার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। জি, ডক্টর সিনেমা সাইদ। দেখুন, আমি তারেক ভাইয়ের লাইন ধরে কথাটা বলছি যে বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে, মূল কথাটা আসে, করোনা ভাইরাস একটা ঘটনা ঘটছে, এটা হয়ে যাবে। তারেক ভাই কিন্তু কর্পোরেট পলিটিক্সের কথা বলেছেন। সবচেয়ে বড় কথাটা হলো পৃথিবীর চরিত্রটা কি হচ্ছে এখানে। রাষ্ট্রবিজ্ঞানের আলোকে, আন্তর্জাতিক রাজনীতির আলোকে পৃথিবীতে এখন যে জিনিসটা ডাইমেনশনে বেরিয়ে আসছে, এটা হলো
de facto one-party state with corporatocracy and totalitarianism. এটা হচ্ছে আগামী দিনের পৃথিবীর চিত্র। অর্থাৎ প্রত্যেকটি দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বে যারা রাজনীতি করছেন, দলগুলোর অবস্থা এরকম হয়েছে, তাদের চিন্তা চেতনার ক্ষেত্রে মূল দলের সাথে কোনো পার্থক্য নেই। যেমন ধরেন উদাহরণস্বরূপ বলি, নেপালে দেখান, বাংলাদেশে দেখান, পাকিস্তানে দেখান, যারা ক্ষমতায় আছেন তাদের যে রাজনৈতিক বৈশিষ্ট্যটা, অ্যাপ্রোচ, স্ট্র্যাটেজি, ইমপ্লিমেন্টেশন, ভিশন, মিশন, এগুলোর সাথে কিন্তু বিরোধী দলের বেসিক কোনো ডিফারেন্স নাই। কিন্তু 19 দফা বলেন, 18 দফা বলেন, আর বর্তমান সরকার দফায় বলেন, দফাগুলো কিন্তু দফার মধ্যে সীমাবদ্ধ, কিন্তু কর্মসূচি কি? যিনি চেয়ারে বসেছেন তিনি কিন্তু একইভাবে দেশ চালিয়েছেন, তিনি গণতন্ত্র চিন্তা করেন নাই। যিনি চেয়ারে বসেছেন তিনি চিন্তা করেছেন তার কথা, যার ভিতর দিয়ে বর্তমানে যে সমস্যার সৃষ্টি হলো, এখন দলীয় ভাবে দেশে, প্রত্যেকটা দেশে দেখা যাচ্ছে একটি সরকার, অর্থাৎ একটি দল, ডিফ্যাক্টো ওয়ান পার্টি পলিটিক্যাল সিস্টেম হয়ে গেছে। এর অর্থ কারণ কি? অপোজিশন কথা বলতে পারছে না, কারণ মেসেজটা কি? তারা অর্গানাইজ করতে পারতেছে না, মেসেজটা কি? মেসেজ নেই, কারণ যিনি ক্ষমতায় আছেন তিনি ছলে বলে কৌশলে যে কোনো প্রক্রিয়া হোক তিনি তাকে আত্মস্থ করেছেন। যে কারণে পলিটিক্স যখন হয়ে যায় পলিট্রিক্স, পলিটিক্স হয়ে গেছে পলিট্রিক্স, আর পলিটিক্স যখন হয়ে যায় লিডারশিপ তখন হয়ে যায় ক্যাপিটালাইজেশন। আর যখন পলিটিক্স পলিট্রিক্স ক্যাপিটালাইজেশন হয়ে যায় সেখান থেকে ডেভেলপ করে পলিটিক্যাল ওয়াশিং মেশিন। কেন এটা আসে? যখন রাজনীতির ভিতরে দুর্নীতি, অযোগ্যতা, অদক্ষতা চরমে দেখা দিবে, তখন ক্ষমতায় যারা থাকবেন তারা অনেকটা হবে কি রাজহাঁস। দেখবেন রাজহাঁস যখন পানিতে থাকে ওটা শুধু ঝাপটা দিয়ে সব ফালায় দেয়। এই যে রাজহাঁস চরিত্র, রাজহাঁস চরিত্র যে রাজনীতি, আজকে আপনি আমার সাথে আছেন সব ঠিক, কালকে আপনি দুর্নীতি করছেন, আমি চিনি না আপনাকে, আপনি চিনি না, এই চিনি না, আবার চিনি না শুধু তাই না, আমি আপনাকে চিনি কিন্তু আসলে আপনি কিন্তু আমার দূরের লোক না, আপনাকে আমি এমনভাবে ওয়াশ করবো যে আপনাকে আমি পুত পবিত্র করে ফেলবো। এই যে চরিত্র রাজনীতি, পলিটিক্স, ক্যাপিটালাইজারশিপ এন্ড পলিটিক্যাল ওয়াশিং মেশিন, এই তিনটা রাজনীতি ঢুকে গেছে। কিন্তু এই ঢুকার কারণে কি বুদ্ধিজীবী, কি সুশীল সমাজ, কি অর্থনীতি, কি সংস্কৃতি, কি ব্যবসা, প্রত্যেকটা ক্ষেত্রে তছনছ। এর সাথে জড়াইছে কি কর্পোরেটক্রেসি, অর্থাৎ বড় বড় হাউসগুলো। তৃতীয় বিশ্বে তো সেভাবে হাউস নেই, যে হাউসগুলো আসছে, বাংলাদেশ চিত্র দেখেন কেন, বাংলাদেশে যে সমস্ত বড় ব্যবসায়ীরা আছে যারা 100 কোটি টাকার উপরে মনে করেন, তাদের চরিত্রটা কি? তারা কিন্তু ব্যাংকে লোন নিচ্ছেন, ব্যবসা করতেছেন, সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, কিন্তু তারা কিন্তু সরকার সুবিধা নিচ্ছেন, তারা কিন্তু জাতীয় পর্যায়ে জাতীয় বুর্জোয়া সৃষ্টি হয়নি। এই যে জাতীয় বুর্জোয়া সৃষ্টি হলো না, এই জিজ্ঞাসা তো রাষ্ট্রবিজ্ঞানীদের বের করতে হবে। কেন বাংলাদেশে 47 বছর বয়সে পড়ো জাতীয় বুর্জোয়া সৃষ্টি হলো না? এই কথা বলতে বাংলাদেশ অর্থনীতি সমিতিকে বলতে হবে, কিন্তু তারা বলছেন না। তো এই না বলার কারণে কি হয়েছে? একটা ভাটা দেখা দিয়েছে। এর ভিতর দিয়ে সবচেয়ে খারাপ কথা কোনটা? রাষ্ট্র আইন করতেছে, এই আইন সেই আইন, সে আইনটা কেন? আইনটা হচ্ছে তার নিজেকে সুসংগত করার জন্য। এইটা কি বলা হচ্ছে ইমার্শন। আমেরিকার বিখ্যাত ফিলোসফার তারেক জানেন এটা, পণ্ডিত কবিও সে, তিনি কিন্তু এই টোটালিটারিজম কিন্তু নতুন ব্যাখ্যা দিয়েছেন তিনি। নট আমেরিকা, এটা কিন্তু সোশ্যাল সিস্টেমে না, কিন্তু এই তিনটা কনসেপ্ট একাইসা, এই তিনটা কনসেপ্টে চিন্তা করতে হবে যে আগামীতে রাজনীতি দল, রাষ্ট্র এই কনসেপ্টের ভিতরে ঢুকে গেছে, কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখানে কিভাবে আসবো? যেমন ধরেন বাংলাদেশ সাম্প্রতিক ঘটনা তাকান, আমি আপনার এখানে লিখেছি, বিভিন্ন পত্রিকায় বেড়েছে, সেটা হলো আমার লেখাটা ছিল কি যে পলিটিকো বিউরোক্রেটিক আর্চিপেডাল, অর্থাৎ আমাদের রাজনীতি এখন দেখা যাচ্ছে আমলা এবং রাজনীতিবিদদের একটা সুন্দর হ্যাপি ম্যারেজ হয়েছে। এই ম্যারেজের ভিতর দিয়া আমলা আগে আছে, কিন্তু অর্থাৎ রাষ্ট্র মনে করতেছে, ক্ষমতাসীনরা মনে করতেছে যে আমার ক্ষমতার বেজ হচ্ছে এখন আমলা, সামরিক আমলা, বেসামরিক আমলা এবং বিভিন্ন বাহিনী। আমি রাজনীতির নির্ভর কম করব, আমার দলের উপর নির্ভর কম করব। এই যে দলদেরতে সরে যাচ্ছে, রাজনীতি কি দল বিশেষ নয়, দলের নেতারা বসে গেছেন ঘরে। করোনা ভাইরাস আছে ঠিকই, আজকে কোনো এমপি নাই, কোনো মন্ত্রী নাই, কোনো জেলা বোর্ডের চেয়ারম্যান নেই, কমিশনার জানে না কখন কোথায় কি হবে, লকডাউন হবে। এই যে বিশৃঙ্খল পরিবেশ, এটাই নতুন, এটাও একটা দিগন্ত। কিন্তু তারেক ভাই, এটাও কিন্তু একটা নতুন ডাইমেনশন যে রাজনীতি আমলাদের সামনে আনা হচ্ছে, কিন্তু রাজনীতির বলছি রাজনীতি ঢুকে দেওয়া হচ্ছে। এই যে প্রবণতাটা, এই প্রবণতাটা নিয়েও কিন্তু একটা মতবাদ আসতে পারে, চিন্তার খোরাক আছে কিন্তু আমাদের এখানে। যে আমি সিনহার বক্তব্যকে একটু তাত্ত্বিক বিশ্লেষণ থেকে আমি এটা দেখাতে চাই। সেটা হচ্ছে যে আমরা এটাকে বলছি পপুলিজম। অর্থাৎ আপনি দেখবেন 21 শতকের এই যে করোনা ভাইরাসকে কেন্দ্র করে নতুন এক ধরনের উত্থান ঘটেছে, দক্ষিণপন্থী উত্থান ঘটেছে। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দিলে আমাদের বুঝতে সহজ হবে। যেমন একটা এক্সাম্পল আমাদের সামনেই আছে, অতি সাম্প্রতিককালে পোল্যান্ডে নির্বাচনটা হয়ে গেল।
সেখানে একটা দক্ষিণপন্থী উত্থান ঘটেছে। আমরা ব্রাজিলের এক্সাম্পল দেখাতে পারি, অর্থাৎ ব্রাজিলে একটা দক্ষিণপন্থী উত্থান ঘটেছে। পুতিনের কথা আমরা বলতে পারি, পুতিন এক ক্ষমতাটাকে করায়ত্ত করেছে। এটাকে অনেক, এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে পৃথিবীর বেশ কিছু দেশে একটা দক্ষিণপন্থী প্রবণতা ডেভেলপ করেছে। তারা যেভাবেই হোক ক্ষমতাটাকে তারা নিজের কাছে রাখতে চায়। আপনি আমাদের পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার কথা আমরা বলতে পারি। ফলে এই যে একটা নতুন ধরনের প্রবণতা, ক্ষমতাটাকে ধরে রাখা, এবং এইটাকে করোনা ভাইরাসকে কেন্দ্র করে যে সংকটের জন্ম হয়েছে, এই সংকটটাকে পুঁজি করে আপনার একটা দক্ষিণপন্থী উত্থান, ক্ষমতাটাকে ধরে রাখা, এটাকে সামনে নিয়ে এসছে। ফলে এই যে নতুন বিশ্ব ব্যবস্থার কথা আমরা যেটা বলছি, এই বিশ্ব ব্যবস্থায় দক্ষিণপন্থী প্রবণতাটা বাড়বে, ডেমোক্রেসি ডিক্লাইন করবে, মানুষের যে সনাতন ডেমোক্রেসির প্রতি মানুষের যে প্রত্যাশা, ডেমোক্রেসির মাধ্যমে মানুষের যে রিপ্রেজেন্টেশন, প্রতিনিধিত্ব হচ্ছে, সেটা ভেঙে যাচ্ছে। এই প্রবণতাটা থাকবে। তবে এখানে একটা প্রশ্ন আছে যে এই যে প্রবণতাটা শুরু হলো করোনা ভাইরাসকে সামনে রেখে, এই প্রবণতাটা কতদিন পর্যন্ত চলবে, এটা কতদিন পর্যন্ত এটাকে স্ট্যান্ড করে? আমার বিবেচনায় এখানেও আবার একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। এখানে এক ধরনের একটা হোল বিশ্বে এক ধরনের মানে এর বিক্ষুব্ধ আমরা লক্ষ্য করব। ফলে এই যে হোল করোনা ভাইরাসকে সামনে রেখে হোল বিশ্বে একটা ওলট পালট হচ্ছে, এবং রাষ্ট্রবিজ্ঞানীরা, আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরাও একটা বোঝার চেষ্টা করছেন ট্রেনটা আসলে কোন দিকে যাচ্ছে, ট্রেনটা আসলে কি হবে আলটিমেটলি। এটা কি শুধুমাত্র পুঁজির সাথে কি দ্বন্দ্বটা এখানেই, নাকি এর মধ্যে থেকে সাধারণ মানুষের যে রিপ্রেজেন্টেশন সেটা প্রতিফলিত হবে? এটা একটু আর্লি স্টেজ এই মুহূর্তে বলা। তবে বাস্তবতা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের 1 নাম্বার যে শক্তি, অর্থনৈতিক, সামাজিক এবং আর্থিক, এই প্রবণতাটা এখন ভাঙছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বে কর্তৃত্ব করতে পারবে না। এখন এই প্রবণতাটাকে কেন্দ্র করে চীনের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে বিশ্বে এক ধরনের লিডারশিপ দেওয়া। এখন চীন এটাকে কিভাবে দেবে? চীন কি আদৌ তার যে সনাতন একদলীয় শাসন, সেই একদলীয় শাসন কি চাপিয়ে দেবে কিনা? চীনের ভূমিকা আফ্রিকাতে প্রশ্ন এসছে, চীনের ভূমিকা বিভিন্ন দেশে প্রশ্ন এসছে, তাদের যে ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা নিয়ে প্রশ্ন এসছে। ফলে সামনের দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পরোক্ষভাবে সিনহা বলার চেষ্টা করলেন, সেটা হচ্ছে যে এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডারে বাংলাদেশের মতো একটা দেশ, ছোট দেশ, আমি বলবো অর্থনৈতিকভাবে খুব বড় দেশ না, তারা কিভাবে সার্ভাইভ করবে, কিভাবে বাংলাদেশ তার নিজের অবস্থানটাকে ধরে রাখতে পারবে। আমাদের কাছে স্পষ্ট যে চীনের সাথে ভারতের যে একটা গালোয়াতে যে কনফ্লিক্টটা তৈরি হলো, এই কনফ্লিক্টটা কিন্তু থেমে থাকবে না। এটা কিন্তু এখন চলে যাবে ভারত মহাসাগরে। আপনি লক্ষ্য করে দেখবেন যে ভারত মহাসাগরে জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যে কোয়াড তৈরি করেছে, চতুর্দলীয় যে জোট তৈরি করেছে, এই জোট এখন সামনে আসছে। এই জোট একটা মিলিটারি জোট, এই জোটটাকে সামনে আনছে এবং সামনে এসে চীনের বিরুদ্ধে একটা কাউন্টার ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছে। আমরা আন্তর্জাতিক সম্পর্কের ছাত্ররা বলি কোট আনকোট কন্টেইনমেন্ট থিওরি, অর্থাৎ কন্টেইন করা। সোভিয়েত ইউনিয়নের ক্ষেত্রে কন্টেইন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন কন্টেইন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যাতে করে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা না থাকে, ক্ষমতা সম্প্রসারিত হতে না পারে তার শক্তি, একসময় সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। কিন্তু চীনের ব্যাপারেও তারা একই স্ট্র্যাটেজি নিয়ে তারা আগাচ্ছে। আপনি দেখবেন গালোয়ানের যে ঘটনাটা ঘটলো, তার পেছনে কিন্তু একটা সুদূর প্রসারী একটা স্ট্র্যাটেজির ফল। সেখানে আপনি দেখবেন তিব্বতের প্রশ্ন আছে, সেখানে আপনি দেখবেন উইঘরের প্রশ্ন আছে, এবং তিব্বত কিন্তু গালোয়ান উপত্যকা থেকে খুব বেশি দূরে নয়। ফলে এগুলো কিন্তু সামনে আগামী দিনগুলোতে আরো স্পষ্ট হবে। চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব, ভারত মহাসাগরে এই দুই শক্তির প্রতিযোগিতা, সেখানে ভারতের অবস্থান, এগুলো আমাদেরকে ভাবিত করবে। এবং আমরা বাংলাদেশের জন্য এটা এক ধরনের একটা এক্সাম্পল যে আমরা আমাদের অবস্থানটাকে আমরা কিভাবে ধরে রাখবো। নতুন বিশ্ব ব্যবস্থার এটা একটা এক ধরনের কি বলে রিফ্লেকশন হচ্ছে। এটা আস্তে আস্তে কোন পর্যায়ে যাবে আমরা সেটা জানি না এই মুহূর্তে। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্রতিযোগিতায় আপনি বলছেন চীনের কথা, চীন কি সেখানটাতে এককভাবে সেই জায়গাটা নিয়ে নিবে, না তারও একটা ইউরোপে বা আমেরিকার অন্যান্য অঞ্চল থেকে আরো কিছু মিত্র সে পাবে এই লড়াইয়ে? জি, এখানে একটা জিনিস তো খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে চীন
আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী একটা দেশ। কিন্তু চীনের এক ধরনের রক্ষণশীলতা, যেটি খানিকটা আপনি উল্লেখ করছিলেন, তার রাজনৈতিক ব্যবস্থা, তার রক্ষণশীলতা, তার সংকীর্ণতা আছে আছে আছে, এটা অস্বীকার করা যাবে না, হোল ওয়ার্ল্ড এটা জানে। কিন্তু আপনি আবার এটাও দেখবেন যে চীন আফ্রিকাতে একটা বিশাল কোট আনকোট কলোনি গড়ে তুলছে। আপনি চীনের ইতিহাস, আফ্রিকার ইতিহাস আমি স্টাডি করে দেখেছি, আফ্রিকার সাম্প্রতিককালে চীনের সাথে রিলেশনটাকে আমি স্টাডি করে দেখেছি। সেখানে চীনের যে বিশাল বিনিয়োগ, চীনের যে বিশাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু মানুষ অ্যাট্রাক করছে। কিরকম? সেখানে তারা হাসপাতাল তৈরি করছে, সেখানে তারা রাস্তাঘাট তৈরি করছে, সেখানে তারা তেল উত্তোলন করছে। কেন? বিকজ আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে আফ্রিকার মানুষদেরকে তারা হেল্প করছে, ফলে আফ্রিকার মানুষ কিন্তু বেনিফিটেড হচ্ছে। চীনের অর্থ যাই হোক, এটা তারা বেনিফিটেড হচ্ছে। প্রশ্নটা হচ্ছে সেখানে তারা বেনিফিটেড হচ্ছে। আমি কিছুক্ষণ আগে যে ওয়ান বেল্ট ওয়ান রোডের কথা বলছিলাম, 61টা দেশকে চীন কানেক্ট করছে। এই 61টা দেশকে নিয়ে চীন একটা বিশাল একটা বলয় তৈরি করতে চাচ্ছে। এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তার কারণ। এই যে আজকে আমরা কনস্পিরেসি থিওরির কথা বলতেছি এখন, যে এই যে করোনা ভাইরাসটা যে কনস্পিরেসি থিওরির একটা অংশ কিনা, এগুলোও কিন্তু সামনে চলে আসবে আগামীতে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে চীন এককভাবে বিশ্বে একটি শক্তি হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে, এটাকে ভেঙে দাও, চীনকে কন্টেইন করো, চীনকে চারিদিক থেকে ঘিরে ফেলো, 10টা চীনের জন্ম দাও, যেটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে এখন অনেকগুলো রাষ্ট্রের জন্ম হয়েছে। ফলে এই যে স্ট্র্যাটেজিগুলো, এই স্ট্র্যাটেজিগুলো আপাত দৃষ্টিতে মনে হবে অনেক সুদূর প্রসারী, বাট টাইম হ্যাজ কাম। হয়তো আস্তে আস্তে আগামী দিনগুলোতে দেখবেন এটা আরো বিস্তৃত হবে, স্পষ্ট হবে। ডক্টর সিনহা, এবং এর সঙ্গে যদি আমরা বাংলাদেশকে যুক্ত করে দিতে চাই, বিশেষ করে এই অঞ্চলে তো আমরা দেখতেই পাচ্ছি চীন এবং ভারতের মধ্যে যে বৈরিতা, এবং সেখানটাতে মার্কিন যুক্তরাষ্ট্রেরও এক ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশকেও এই জায়গাটাতে আঞ্চলিকভাবে বা বাংলাদেশের অভ্যন্তরীণ স্বার্থে তার বৈদেশিক মিত্র শত্রু মিত্র নির্ধারণে তার ভূমিকা, সেই জায়গায় আসলে কি দেখছেন আপনি? চীন এখন যে কাজটি করতেছে, চীন কিন্তু এখন কমিউনিজম মতবাদ নিয়ে যাচ্ছে না। কিন্তু শি জিনপিং কিন্তু ক্ষমতা আসার পরে কিন্তু সে মাওসেতুং নিয়ে কথা বলেনি। সে কথা বলছে কাকে নিয়ে? একজন দার্শনিক পণ্ডিত নিয়ে কথা বলতেছে, এবং তার নামে বিভিন্ন জায়গায় সেই পর্যন্ত প্রায় 100 দেশে ইনস্টিটিউট করা হয়েছে। তাহলে চীন এখন চেষ্টা করতেছে কমিউনিজমের তকমা নয়, কনফুসিয়াসদের যে নতুন মতবাদ সে নিয়ে আসতেছে, কিন্তু যাতে মানবতা দেখাতে পারে, সেটা ইউনিভার্সাল কনসেপ্ট আনতে পারে। এই চীন কিন্তু এটা চাচ্ছে না যে আমি সব দেশে কমিউনিজম আমদানি রপ্তানি করবো না, তা না। সে কমিউনিজম কথা বলতেছে না। কিন্তু বাংলাদেশ ইলেকশনের পরে সে কি বললো দেখেন, নির্বাচনের পরদিন সে যে স্টেটমেন্টটা দিল তার প্রেস থেকে, সেটাকে বললো বাংলাদেশে পশ্চিমা বিশ্বের রাজনীতির ব্যবস্থা ফেল করেছে। অর্থাৎ তিনি কিন্তু প্রকারান্তে এটা বলেননি যে বাংলাদেশে কমিউনিজম আসবে, তা না। অর্থাৎ চীন অত্যন্ত দূরদর্শী সম্পন্ন একটা জাতি, এবং তারা আমি বলবো যে চীনের সাথে যদি এখন আমেরিকা যদি পাল্লা দিতে চায়, তাকে চিন্তা করতে হবে 5000 বছর ইতিহাস সম্পন্ন জাতি। কিন্তু আপনার বয়স মাত্র 200 বছর, আপনি শিশু, তার কাছে অর্থ এসে গেছে। কিন্তু পৃথিবীতে সে এখন বড় বড় কোম্পানি কিনে ফেলেছে, ওয়ার্ল্ডে সে গোল্ড খনি কিনতেছে সে। অর্থাৎ তার অর্থ রিজার্ভ এত বেশি, এবং সে বিআরআই করে ফেলেছে বিভিন্ন জায়গায়। সে ডলারের বিপরীতে সে কি মানে তাহলে, এবং কি সে ডলারের বিপরীতে সে ব্যবসা শুরু করে দিচ্ছে। অর্থাৎ তার টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, আইএফএম এবং নিজস্ব ব্যবস্থা। এই চীন কিন্তু সেই কমিউনিজম মাওসে থেকে চীন না, কিন্তু এটা দ্যাং শিয়াং চীন থেকে আগায় গেছে। কিন্তু এটা কাজে আমাদের চিন্তা করতে হবে যে এই চীনের মতবাদটা কিন্তু আগের মতো নয়। এখন চীনকে ঘিরে ফেলাইবেন, চিন্তা করতে হবে গর্বাচককে সৃষ্টি করেছিল আমেরিকা, 10টা রাষ্ট্র জন্ম, এত সোজা হবে না। কিন্তু এটা চীনকে এটা সম্ভব হবে না। আপনি জোট করতেছেন, জোট করে কিছু আসে যায় না। কিন্তু অনেক জোট তো করেছেন। এই দক্ষিণ পূর্ব এশিয়াতে সামিটটা যে হলো আসিয়ানের, স্টেটমেন্ট আনতে পারছিলেন? আনতে পারেননি। চীন কিন্তু অতীতের অভিজ্ঞতা নিয়ে তার কাজ করতেছে। এই সমস্ত জায়গায় ভারত চীন যে সম্পর্ক এখন দাঁড়াইছে, দেখেন এই যে সংকটটা তো ছিল, সংকটটা স্মিত হয়ে গেল। চিন্তা করে দেখেন তো, এই ক্ষেত্রে আমি বলবো ভারত চীন সম্পর্কের যে একটা উত্থান হয়েছে, আবার যেটা ভালো হলো, 3টি লোকের কথা আসেন, 5টা ব্যক্তির নাম চলে আসবে কিন্তু এখানে ভারতে। নরেন্দ্র মোদী, অমিত শাহ তাদের ডিফেন্স মিনিস্টার, এবং অজিত ডোভাল, যাকে দায়িত্ব দেওয়া হলো চীনের সাথে আলোচনা করার জন্য। দক্ষতা, যোগ্যতা, তার ইন্টেলিজেন্স প্রমাণ করলেন যে তিনি একজন অভিজ্ঞ লোক, এবং ওইখানে যে কি করলেন তিনি কামিয়ে বলেন। কিন্তু ভারত কিন্তু একটা জিনিস ভালো করতে পারতেছে, সেটা হলো তার একটা টিম আছে। কিন্তু একটা টিম দরকার রাষ্ট্র চালাতে হলে, আমি একা সবকিছু না। এখন মনে করেন ভারত চীনের সমস্যাটা কি? ভারতের সাথে তিব্বতের দালাই লামা সেখানে অবস্থান করতেছে। একসময় দালাই লামা বলেছিল
সরকার গঠন করেছিল, প্রবাসী সরকার, আমরাও করেছিলাম, আমরা স্বাধীন হয়ে গেলাম। পরে এখন তারা বললাম আমরা অটোনমি চাই। কিন্তু এখানে কিন্তু দালাই লামা কিন্তু কোনোভাবেই ভারতের জন্য ভালো ইঙ্গিত বহন করে নাই। এটা তার মাইনাস পয়েন্ট, এটা বাংলাদেশের মধ্যে হয়নি, কিন্তু এই রয়ে গেছে সেটা। আবার দেখেন চীনের সাথে যে মৌলিক বিরোধ ভারতের, বর্ডারের বিরোধ যেটা আছে, ওদিকে ধরেন ম্যাকমোহন তারা মানে নেই, তারা জনসন লাইন মানে নেই, তারা ম্যাকডোনাল্ড তারা ম্যাকার্টি লাইনের কথা বলতেছে, এবং আজকে যে আকসাই চীনের কথা বলতেছেন, গোলান হাইট কথা বলতেছেন, উগুরের কথা বলতেছেন। এর কারণটা কি ছিল দেখেন, যখন নরেন্দ্র মোদী 370 ধারাটা বাতিল করলেন, বাতিল করার পরে তিনি 3টা ইউনিট সৃষ্টি করলেন, জম্মু কাশ্মীর, কাশ্মীর মুসলমানদের একটা, হিন্দুদের একটা, আর বৌদ্ধদের একটা। এইখানেই কিন্তু নরেন্দ্র মোদী বলবো আমি রাজনীতি বিরাট একটা ভুল করে ফেলেছেন। স্বীকার করেন না, ইতিহাস প্রমাণ করবে। তারেক ভাই, রাষ্ট্রবিজ্ঞানের আলোকে জিনিসগুলো বিশ্লেষণের প্রয়োজন আছে। কিন্তু একটা বৌদ্ধের সৃষ্টি করেছেন কার সামনে? ওই চীনের সাথে। খুব ভালো কাজ করেছেন তো আপনি, কারণ বুদ্ধিমান লোকেরা এত বুদ্ধি করে। আইনস্টাইন দেখেন, আইনস্টাইন একসময় একটা খাঁচা তৈরি করতেছিল, তো একটা ভদ্রলোক এসে বললো যে পণ্ডিত তুমি যে খাঁচা তৈরি করতেছ, 2টা মুখ কেন? বলে একটাতে মা ঢুকবে, বাচ্চা ঢুকবে, থাকবে কোথায়? এক জায়গায় থাকবে। এক জায়গায় যখন থাকবে, মুখ 2টা কেন? তখন আইনস্টাইন তাকে বললো ইউ আর ইন্টেলিজেন্ট। তো ভারতের ফরেন পলিসিতে দেখেন, ফরেন পলিসি যখন উগ্রবাদে চলে যায়, ভুলভ্রান্তি হতে থাকবে। এই 370 ধারা কিন্তু ভারতের জন্য শুভ নয়। এই বিশেষ করে লাদাখকে যখন আপনি বদ্ধিশ করে ফেলালেন, ওদিকে তো উগ্র মুসলমানদের। এখন আমেরিকা যত চিৎকার করুক না কেন, মানববিরোধী যত বলুক না কেন, আমেরিকা তো ভালো না। আমি চীনকে ভালো বলবো না তো। চীন এখন দক্ষিণ এশিয়াতে যে খেলাটা খেলতেছে, নেপালকে সাথ করছে, ভুটানও জাহাজ অবস্থা, মালদ্বীপ তো খেলাধুলা করতেছে, শ্রীলঙ্কা তো অলবদেছে, সামনে আছে পাকিস্তান তো তার হয়ে গেছে, অর্থাৎ অদৃশ্য ভাবে। এই যে একটা অদৃশ্য অ্যালায়েন্স, আজকে চীনের বড় সুবিধা কি? বাংলাদেশ কিন্তু দেখেন আসতেছি, অদৃশ্য, ছোট করতে হবে। বাংলাদেশ বলা হচ্ছে এই অঞ্চলে বাংলাদেশ একমাত্র দেশ যা দাবি করলো রোল মডেল সম্পর্কের রোল মডেল বাংলাদেশ, ভারত। কিন্তু ভারত থেকে বাংলাদেশ কি পেয়েছে? স্টেট প্রশ্ন। আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলছেন এত দিলাম আর কত দেব। যখন প্রধানমন্ত্রী বলে আর কত দেব, বিশ্লেষকরা কি বলবে? আজকে ভারতের বুদ্ধিজীবীরা বলে দাদা এত দিয়েছি, কথা বলতে লজ্জা লাগে। অবস্থা কি দাঁড়ালো? তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে খুব কিন্তু রয়ে গেছে। একসময় বলা হতো ইন্ডোফোবিক বাংলাদেশ এট দ্য ম্যাস লেভেল, ইনডেফিনিট বাংলাদেশ এট দ্য গভর্নমেন্ট লেভেল, এটা ছিল। আবার বলা হতো জিওগ্রাফি টেলস আস টু বি উইথ ইন্ডিয়া, হিস্ট্রি টেলস আস টু বি অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া। এই যে মতবাদগুলো ছিল এক সময়, সামনে চলে আসতেছে কিন্তু। কারণ ভারত তার রাজনীতি দর্শন, তার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, তার ফরেন পলিসি, তার ডিফেন্স পলিসি, সব বিশেষ করে শিল্পায়নের ক্ষেত্রে, উত্তর ভারত পূর্ব ভারতের তার সুবিধার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে সে বাংলাদেশের সাথে সে অবন্ধুত্ব সুলভ ব্যবহার করে আচার করেছে। এবং তাদের কথাবার্তা আচরণ ব্যবহার, ইভেন কি আপনাকে যে $4-5 বিলিয়ন সাহায্য দিল, সেই সাহায্যের ক্ষেত্রে ইআরডিতে ফাইল আছে, দেখেন কি সমস্ত শর্ত আরোপ করছে তারা। তাদের কন্ট্রাক্টর আসবে, তারা লোক আনতে পারবে, অর্থাৎ একেবারে মনে হচ্ছে মানে এমন কিছু ঘটাই দিচ্ছে। অর্থাৎ ভারত যদি সুযোগ পেত এখানে, তাহলে রাশিয়াকে ছাড়া যেত। সেই ক্ষেত্রে আসেন। এখন বাংলাদেশ কি করবে? বাংলাদেশ তো দাবি করতেছে রোল মডেল। এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য সামনে একটা কিন্তু পথ আছে। আমি ধন্যবাদ দেই, সরকার একটা মারাত্মক কাজ করে ফেলেছে। কিন্তু আপনি যখন বললেন, পররাষ্ট্রমন্ত্রী বললো আমরা কারো সাথেও নাই, যখন কারো সাথেও নাই, এই অর্থ হলো আপনি কিন্তু রোল মডেলে ছিলেন, আপনি সরে গেলেন, কিন্তু আপনি কিন্তু চীনের পক্ষে চলে আসছেন। এই যে দেখেন স্লাইডিং করতেছেন আপনি, দেখার ব্যাপার হচ্ছে বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, ঐতিহাসিক কারণে হোক, ভৌগোলিক কারণে হোক, তিক্ততার কারণে হোক, ফরেন পলিসির কারণে হোক, যাই কিছু হোক না কেন, ধীরে ধীরে আস্তে আস্তে চীনমুখী হয়ে যাচ্ছে। এবং একটা সময় কি হবে, মায়ানমারের সাথে বাংলাদেশ সম্পর্কটা ভালো হয়ে যাবে। মায়ানমারের সাথে চীনের বর্ডার আছে, মায়ানমারের সাথে আমাদের বর্ডার আছে। যদি এই রাস্তার লিঙ্ক ওপেন হয়ে যায়, সেই খেলাটা হবে সামনে। এবং সেই খেলায় বাংলাদেশ কি করবে? আজ পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী দক্ষতা পরিচয় দিয়েছেন, এখনো কিন্তু ব্যালেন্সটা টলমূল কিন্তু টলমূল দিয়েছেন। আগামীতে কিন্তু এই ব্যালেন্স থাকবে না। ডক্টর তারেক শামসুর রহমান, আমাদের খুব কারেক্টলি বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি খুব কারেক্টলি ফলো করা হচ্ছে, যে একটা ব্যালেন্সিং অ্যাক্ট, অর্থাৎ টিল্টিং টুয়ার্ডস নান, কারো প্রতি ঝুঁকে পড়ার প্রবণতা না। ভারত আমাদের প্রতিবেশী, চীন আমাদের নিকট প্রতিবেশী, দুটো দেশই আমাদের পররাষ্ট্র নীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে একটা দূরভিসন্ধি, একটা যে তার যে একটা নীতি, সেটা নীতির একটা অন্যতম একটা অবদান হচ্ছে তিনি উন্নয়নকে প্রায়োরিটি দিচ্ছেন, অগ্রাধিকার দিচ্ছেন। তো এই অগ্রাধিকারের জন্য আপনাকে সাহায্য দরকার, বিনিয়োগ দরকার, এবং সেক্ষেত্রে বিনিয়োগটা চীন থেকে, সবচেয়ে বেশি বিনিয়োগ চীন থেকে আসতে পারে। ফলে তিনি চীনকে হস্টাইল করছেন না, চীনকে তার প্রয়োজন। ঠিক তেমনি ভারতকে আমাদের প্রয়োজন, তার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের সাথে তার দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক আছে। ফলে দুটো দেশকে সাথে নিয়ে আমরা সামনে চলে যেতে চাই এবং আমাদের উন্নয়ন প্রক্রিয়াটাকে হাইলাইট করতে চাই। আমাদের প্রায়োরিটি হচ্ছে উন্নয়ন। আমাদের কতগুলো সেক্টর আইডেন্টিফাই করা হয়েছে, কোথায় কোথায় আমরা কি করবো, বিদ্যুৎ থেকে শুরু করে জ্বালানি ইত্যাদি ইত্যাদি। ফলে এগুলো সবকিছু ক্ষেত্রে আমাদের চীনকে যেমন প্রয়োজন আছে, ভারতকে তেমনি প্রয়োজন আছে। সেই জন্যই এই বর্তমান সরকারের যে নীতি, যে ব্যালেন্সিং করা, দুটো দেশকে সমানভাবে গুরুত্ব দেওয়া, এবং সেই গুরুত্ব দিয়েই আমরা চলে যাচ্ছি। এক্ষেত্রে আমরা কোনো অবস্থাতেই একটা দেশের প্রতি ঝুঁকবো না। সেটা ভারত হতে পারে, সেটা চীনও হতে পারে, সেটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। এটাই হচ্ছে আমাদের এই 21 শতকের পররাষ্ট্রনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য, এবং এটাকেই ধরে রাখতে হবে। চীন বড় শক্তি, নিঃসন্দেহে আমাদের তার থেকে আমরা বেনিফিটেড হচ্ছি বিভিন্ন সেক্টরে, অর্থনীতির ক্ষেত্রে, ডেভেলপমেন্টে, বিনিয়োগে। আবার ঠিক ভারতকে আমাদের প্রয়োজন আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে তাদের যে সাপ্লাই গুলো আমাদের দেশে আসে, সেটা আমরা অস্বীকার করতে পারি না। আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে এই কাজগুলো প্রয়োজন আছে আমাদের। ফলে এই দুটো দেশকে ব্যালেন্স করেই আমাদের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে। ফলে আমাদের এই যে টেন্ডেন্সি এবং এই যে পররাষ্ট্রনীতির এই যে দিকটা, এই দিকটা হচ্ছে একটা নতুন একটা দিক, এবং এই দিকটা আমাদেরকে ধরে রাখতে হবে, যাতে করে আমরা একমুখী কোনো দিকের দিকে ঝুঁকে না পড়ি। আমাকে আধা সেকেন্ড সময় দেওয়া যাবে? আধা সেকেন্ড। আমি তারেকবারের কথা নিয়ে বলতেছি আদর্শিক ভাবে কারো প্রতি শত্রুতা নয়, সবার প্রতি বন্ধুত্ব সম্পর্ক, এটা আদর্শিক কথাবার্তা। বাস্তবতা হচ্ছে চীনের সাথে ভারতের সম্পর্কে তো বাংলাদেশের পক্ষে একটা পর্যায়ে এসে ব্যালেন্স করা বাস্তবতা নিরিখে। কিন্তু যে প্রশ্নটা আপনি তুললেন, আধা সেকেন্ড আমি আরেকটু সময় বাড়াচ্ছি, মিনিট খানেক, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে বাংলাদেশকে এখন চীনের দিকে ঝুঁকে পড়তে হচ্ছে। বাংলাদেশের বাস্তবতায় আমরা তো গত কয়েক বছর ধরে বা এক দশক ধরে বেশি সময় ধরে লক্ষ্য করছি, বা 2 দশকই বলতে পারি, একটা পলিটিক্যাল সার্কেলে এরকম একটা ধারণার সুপ্রতিষ্ঠিত যে ভারতকে বাদ দিয়ে আসলে বাংলাদেশে ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়া যাবে না। তো বাংলাদেশের রাজনীতিতে এরকম একটা ধারণা সুপ্রতিষ্ঠিত। ভারতকে অসন্তুষ্ট করে আসলে একেবারে পুরোপুরি চীনের দিকে ঝুঁকে পড়ে আপনার কথা বুঝতে পেরেছি। পুরোপুরি যাবেন না আপনি, ভারতকে করে যাবে না, আপনার সাথে একমত। 2014 সালের পরে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য চীন ভারত দুজনে কিন্তু প্রতিযোগিতা করছে একটা, কিন্তু এর আগে ছিল না। কিন্তু চীন কিন্তু কখনো বাংলাদেশের রাজনীতিতে সরাসরি আসে নাই। 2018 সালের পরে কিন্তু চীন সরাসরি হয়ে গেল, দেখার ব্যাপার আছে। এই চীন আগে চীন না। সুতরাং সে যখন পিকচারে চলে আসে রাজনৈতিক ভাবে, পলিটিক্যাল ইন্টারভেনশন হয়ে গেছে কিন্তু এখানে। তারা এই স্টেজে আপনাকে দেখতে হবে দুইটা শক্তির সাথে, আমরা তো ক্ষুদ্র দেশ, ছোট দেশ, এই দুই মহারথীর সাথে ব্যালেন্স শব্দটা কিন্তু ব্যাপক শব্দ ইউজ করে, আর্থিক, সামাজিক, সামরিক। আমরা কিন্তু ব্যালেন্স করার পর্যায়ে নাই। হয় আমাকে ভারতমুখী হইতে অর্থাৎ 51-49 ধরেন, হয় 60% ভারত, 40% চীন, সেটাও লাভ আছে কিন্তু। অর্থাৎ আমি একমুখী না। কিন্তু ব্যালেন্স যদি অর্থনীতি যদি এই যে আমি আমার স্ট্যাটাস কোতে সরে যেতে চাই, ব্যালেন্স ডাজ নট মিন যে আমি দুজনের সাথে ইকুইলিব্রিয়াম সৃষ্টি করতে পারবো। এটা নয়, এটা ফরেন পলিসিতে হবে না বাংলাদেশের আলোকে। ডক্টর তারেক শামসুর রহমান, আমরা শেষ করতে হবে না। আমি সিনিয়র বক্তব্যের ঠিক আমি মানতে পারছি না। আসলে আমাদের প্রায়োরিটি হচ্ছে আমার ন্যাশনাল ইন্টারেস্ট, আমার জাতীয় স্বার্থ যেখানে অগ্রাধিকার পাবে সেটা বিবেচনায় নিয়ে আমি ভারতের সাথে এবং চীনের সাথে আমরা সম্পর্ক করব, এবং ব্যালেন্স করা সম্ভব। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরেন পলিসি দেখিয়েছেন, এটা ব্যালেন্স করা সম্ভব। তিনি চীনে গেছেন, তিনি ভারতেও গেছেন, কিন্তু কখনো কোনো দিকে ঝুঁকে যাননি। এইটি হচ্ছে কারেক্ট পলিসি, এবং এই পলিসিটাই আপনাকে ধরে রাখতে হবে, তাহলেই আপনার অর্জনটা পারবে না। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর তারেক শামসুর রহমান এবং ডক্টর সিনহা আহমেদ সাঈদ। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতি, নানান সম্পর্ক নিয়ে, বিশ্ব পরিস্থিতি নিয়ে, এবং আসলে কি দাঁড়াবে সেটি বোঝার জন্য কোভিড-19 আমাদেরকে কদ্দূর তার সঙ্গে বসবাসের জন্য টেনে নিয়ে যাবে সেটি দেখতে হবে। অনেক কিছু নির্ভর করবে আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের যে নির্বাচন আছে, সেই নির্বাচনের ফলাফলের উপরে অনেকটা নির্ভর করবে, এবং এই যে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, তার ভারসাম্য রক্ষা করা, বা যেটি আলোচনার মধ্যে এসে সরকারগুলো অনেক বেশি
কর্তৃত্বপরায়ণ উঠবে, সরকারগুলো কর্তৃত্বপরায়ণ হইবে না আরো জনসম্পৃক্ত হবে, সেটি বোঝার জন্য বোধহয় বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। এই কথা ঠিক যে অথরিটেরিয়ানের এক ধরনের প্রবণতা আমরা লক্ষ্য করতে পাচ্ছি সরকারগুলোর মধ্যে, তারা সবকিছু নিজেরা করবার চেষ্টা করছেন, এককভাবে করছেন, চাপিয়ে দেবার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোভিড-19 শক্তি এখন পর্যন্ত এতটাই দৃশ্যমান এবং সে এতটাই শক্তিশালী যে এই কর্তৃত্ববাদী মনোভাব আসলে কতক্ষণ পর্যন্ত শাসক গোষ্ঠী বজায় দেশে দেশে ধরে রাখতে পারবেন সেটি কিন্তু একটা বড় বিষয়। কারণ তাদের রিসোর্সের ব্যাপার আছে, তাদের মানসিক শক্তির ব্যাপার আছে, তাদের জনসম্পৃক্ততার বিষয় আছে। কাজে এগুলো বুঝবার জন্য আমাদের আসলে আরো বেশ খানিকটা সময় দিতে হবে। তবে বসে থাকলে চলবে না, এগুলো নিয়ে গবেষণা করতে হবে, জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে এবং সেগুলো বিশ্লেষণের চেষ্টাও চালিয়ে যেতে হবে। সকল বিশ্লেষণ ব্যাখ্যা হয়তো প্রমাণিত নাও হতে পারে বা যথার্থ নাও হতে পারে, কিন্তু এই চর্চাটা অব্যাহত রাখতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।